হ্যাঁ, নিতে যেটা হবে নিশ্চয়ই। উনি ওনার গানগুলো তো আমাকে শিখিয়েছেন, কাজে সেই হিসেবে তো সত্যি উনিও আমার গুরু। আমি ইয়াং জেনারেশনকে দেখেছি, তারা কিন্তু খুব ভালোভাবে রবীন্দ্রসঙ্গীতটা শোনে। বা যারা আমার কাছে শিখতে আসে, আমি একটা মিউজিক একাডেমি চালাই, শ্রবণা মিউজিক একাডেমি। তারা কিন্তু খুব খুব শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীতটা শেখার জন্য অত্যন্ত উদগ্রীব। তারা মোটেই এই বাজার চলতি রবীন্দ্রসঙ্গীত বা ইউটিউব থেকে তুলে গান গাওয়া, 10টা গান নিয়ে সম্বল করে বেরিয়ে পড়া, এরকম ব্যাপারে কিন্তু তারা মোটেই পছন্দ করে না শান্তিনিকেতনে। লেখাপড়াটাও সেখানেই। আমার বাপের বাড়ি ওখানে। আর ছোটবেলায় পাঠ্যভবনের স্কুলে শিখেছি শ্রীমতী নীলিমা সেন, শীতাংশু রায়, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, ওনাদের কাছে। বড় হয়ে সঙ্গীত ভবনেও আমি শিখেছি গোরাদা। তারপরে এসছে মুহুর্দির সান্নিধ্যে এসছি, যে কণিকা বন্দ্যোপাধ্যায়। আমার যদি গলাটা কিশোর কুমারের মতো হতো, আমি বোধহয় সব থেকে খুশি হতাম। নমস্কার। ক্যাম্পাস প্লাসের নতুন একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত। এবং এর যে বিষয়বস্তু, এখনো পর্যন্ত ক্যাম্পাস প্লাস এ ব্যাপারে কোনো রকম কোনো অনুষ্ঠান করেনি। হঠাৎই মনে হচ্ছিল যে সব সিরিয়াস ইস্যু নিয়ে ব্যাপার না করে একটুখানি হালকা জিনিস নিয়েও করা যেতে পারে, এবং সঙ্গীতের থেকে ভালো আর কি হতে পারে। তা সেটা ভাবতে ভাবতেই আমার একজন পরিচিতর কথা মনে পড়লো। তিনি তো এখন বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন অনুষ্ঠানে এত সুন্দর জনপ্রিয় শিল্পী, যে তাকে একবার বলেছিলাম যে এরকম প্রোগ্রাম করা যায় কিনা। তার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়ে আজকে স্টুডিওতে, ওর খুব বিজি প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফিরে এসেই বলছে যে হ্যাঁ ঠিক আছে, আজকে হতে পারে। কিন্তু এই নোটিশটা আমার পক্ষে একটু আনএক্সপেক্টেড। এই কারণ হচ্ছে একটু তো প্রিপারেশন লাগে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা বলবো, অথচ তার আগে কিছুটা প্রিপারেশন আমার তো, আমি তো অরিজিনালি তো সঙ্গীতের সঙ্গে আমার কোনো সম্পর্ক, গান শুনতে ভালো লাগে। তা যাই হোক, নিজের কথা না বলে আহ, আসি শিল্পীর কথাতে। শিল্পীকে পরিচয় করে দিচ্ছি, শ্রবণা ভট্টাচার্য। শ্রবণা, ওয়েলকাম। তো ব্যাপারটা হচ্ছে, নমস্কার। নমস্কার নমস্কার, দর্শকরাও খুশি হবেন যে এরকম একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে তারা কথাবার্তা বলতে পারছেন। তো আহ, এই জুমে এই মিউজিকের প্রোগ্রামটা কিন্তু খুব মজার। একটা এক্সপেরিমেন্ট করা যেতেই পারে, দেখা যাক কি হয়, কেমন লাগে। আহ, শ্রবণার কাছে, মানে শ্রবণা আমার থেকে বয়সে ছোট, সেই জন্য শ্রবণা বলে ডাকছি। তো শ্রবণা, তোমার যে সঙ্গীত জীবনের শুরুটা একটু মানে আগে বলে দাও, এবং বর্তমানে তুমি কিভাবে, কোথায় কোথায় কিভাবে ব্যস্ত। আমি তো শান্তিনিকেতনের মেয়ে, কাজেই আমার সঙ্গীতের সমস্ত শিক্ষাটাই শান্তিনিকেতনে। লেখাপড়াটাও সেখানেই। আমার বাপের বাড়ি ওখানে। আর ছোটবেলায় পাঠ্যভবনের স্কুলে শিখেছি শ্রীমতী নীলিমা সেন, শীতাংশু রায়, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, ওনাদের কাছে। কুট্টু মাসি, আমরা অবশ্য ওখানে সব দাদা দিদি মাসি এরম ভাবেই বলতাম।
আর তারপরে বড় হয়ে সঙ্গীত ভবনেও আমি শিখেছি গোরাদা। তারপরে এসছি মোহরদির সান্নিধ্যে, এসছি যে কণিকা বন্দ্যোপাধ্যায়। মানে আমার সৌভাগ্য, তখন তো আর এত কিছু বুঝিনি। তারপরে মোহন সিং আছেন, গোরা সর্বাধিকারী আছেন, আশিস অশেষ বন্দ্যোপাধ্যায় আছেন। এছাড়া আমি ক্লাসিক্যাল শিখতাম পণ্ডিত শ্রী ভি ওয়াজেলওয়ার সাহেবের কাছে। কাজে লিস্টটা আমার অনেক লম্বা, এবং আমি অনেকখানা সমৃদ্ধ আর কি, যে আমি এরকম সব গুরুর সান্নিধ্যে এসেছি। আর কলকাতায় এসে আমাকে মোহর্দি পাঠিয়েছিলেন শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে। কাজেই দ্বিজেনদার কাছেও আমি কিছুদিন শিখেছি। গুরুর ব্যাপারে কিন্তু আমি অনেক ঋদ্ধ আর কি, এটা তাই আমি তো দেখছো। কৃতজ্ঞ। তাই কাজেই আহ, তাই আর তো বাড়ি দেখতে পাচ্ছি। থেকে কে শুরু হচ্ছে কে আমার কে বাবা মা। কে বাকি রইলো? মানে কে বাকি রইলেন যার কাছে তোমার গান শেখা হয়নি? যারা আসল তারাই এখন বাকি রয়েছেন, তারা হচ্ছেন আমার বাবা মা। বাবা মা আচ্ছা, অসাধারণ গান গাইতেন, এবং আচ্ছা। বাড়ি থেকে শিক্ষা। মা ছিলেন শান্তিদেব ঘোষ, নীলিমা সেন ওনাদের ছাত্রী। হুম। মানে দুজনে এত অসাধারণ গাইতেন, কাজে ছোটবেলায় মানে জন্মের পর থেকে সুর ঢুকে গেছে। মানে মোহরদিও বলতেন যে এ তো জন্মে থেকেই গান শিখে এসছে। বাবা মার খুব বন্ধু ছিলেন ওনারা, মোহরদি, হুম। বীরেন দা ওনারা। যার ফলে আহ বাড়ি থেকেই শিক্ষাটা শুরু, এটাই বলতে হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কথাবার্তা শুরু হওয়ার আগে ভাবছিলাম যে আলোচনাটা কি নিয়ে শুরু করি। আলোচনা বলবো না, আড্ডা বলবো। তো ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কানে পুরোনো দিনের সেই রবীন্দ্রসঙ্গীত গুলো বাজে, আবার এখনকার দিনে যে রবীন্দ্রসঙ্গীত সেগুলো তো শুনছি। তো তার মধ্যে তো কিছু না কিছু ডিফারেন্স তো আছেই। এই ডিফারেন্সটাকে একটুখানি উদাহরণ সহযোগে একটু মানে প্লেস করো। ডিফারেন্স তো প্রচুরই হয়েছে। যেমন আমি একটুখানি উদাহরণ বলতে বলেছেন, ভালোই হয়েছে। এবছর শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় আর শ্রীমতী সুচিত্রা মিত্র, ওনাদের দুজনেরই জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। আর আমি আচ্ছা। যেহেতু ওদের ডাইরেক্ট ছাত্রী, অনেক জায়গা থেকে আমি আমন্ত্রণ পেয়েছি অনুষ্ঠান করা। সম্প্রতি দিল্লিতেও একটি অনুষ্ঠান করে এলাম, হুম, খুব হুম, জনপ্রিয় হয়েছে। তা আর সব জায়গাতে এটাই বলবো যে ওনাদের যে মানে শিক্ষা ধারা বা যে গায়কী, আমরা কিন্তু সেগুলোই ফলো করেছি। আর শান্তিনিকেতনে তো মানে যথেষ্ট শুদ্ধভাবেই রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া হয়, এই বিষয়ে তো কোনো মানে মতান্তর নেই। কাজে হুম। আমি সেইভাবেই শিখেছি। কিন্তু কলকাতাতে এসে এখন দেখছি, বিশেষ করে প্রথম দিকে দেখিনি, এখন দেখছি যে মারাত্মক পরিবর্তন হয়ে যাচ্ছে ক্রমশ। যেহেতু কপিরাইটটা উঠে গেছে, যতদিন কপিরাইট ছিল ততদিন কিন্তু এই সমস্যাটা ছিল না। কপিরাইটের ক্ষেত্রে আমরা একটা রেস্ট্রিকশন ছিল, বিশ্বভারতী সেটা আটকে রাখতো। এবারে আমরা দেখতে পাচ্ছি যে উঠে যাওয়ার পরে যে যা খুশি তাই করতে শুরু করেছে, অনেকেই আছে। এবং সব থেকে আমার কাছে যেটা দুঃখের লাগে, যে খুব জনপ্রিয় শিল্পীরা বা ছবিতে এমন ভাবে রবীন্দ্রসঙ্গীত গুলো ব্যবহার হয় মাঝে মাঝে, এবং সেটা এত প্রবল জনপ্রিয় হয় যে ভাবা যায় না। কারণ খুব সস্তার চটকদার জিনিসটাই মানুষ খুব অ্যাকসেপ্ট করে। কাজেই সেইটাই কিন্তু বাজারে প্রচলিত হয়ে গেছে। একটা এক্সাম্পল আমি দিতে পারি। পাগলা হাওয়ার বাদল দিনে গানটা হুলালা হুলালা করে খানিকটা ছিল মিউজিক, এবং গানটা অসম্ভব জনপ্রিয় হয়েছে। খুব জনপ্রিয় দুজন শিল্পী গেয়েছেন। এটা কিন্তু আমি তাদের দোষ দেবো না, তার কারণ হচ্ছে যে এটা একটা ছবির গান, ছবিতে এভাবে ব্যবহার হয়েছে। এখন আমি একটি জায়গায় কলেজ সোশ্যালে গেছি গান গাইতে। গান গাইতে গিয়ে ভীষণ মানে আমি তো সব ধরনেরই গান গাই, রবীন্দ্রসঙ্গীত, ফোক, আধুনিক, হিন্দি। আমার কিন্তু কোনো সূচিবায়ুগ্রস্ত ব্যাপার নেই যে রবীন্দ্রসঙ্গীত যেহেতু আমি ভালোবাসি বা গাই সেটাই শিক্ষিত, অতএব অন্য গান গাইবো না। মোহর্দি আমাকে বলেছিলেন সবকিছুই গাইবে যেটা পারবে। তো সেখানে মানে জনতা, কলেজ স্টুডেন্ট যা হয়, খুব উত্তাল, নাচানাচি করছে, দারুণ, খুব এক্সাইটেড। এবার আমাকে পাগলা হওয়ার বাদল দিনে গাইতে রিকোয়েস্ট করেছে। আমি গাইছি, সবাই বেশ, মেয়েরা খুব নাচছে নাচছে। একটি বাচ্চা মেয়ে আমাকে অটোগ্রাফ নিতে এসে পরে বলছে, আন্টি তুমি হুলালাটা তো গাইলে না। মানে আমি তখন খুব মানে হাসবো না কাঁদবো এরকম আমার অবস্থা। তার কারণ সে তো ওই সদ্য ওই গানগুলো শুনছে, সে তো জানে যে ওই গানটার মধ্যে হুলালা আছে। কিন্তু এই আন্টি তো হুলালা গাইলো না। সেই জন্য আর কি আচ্ছা, আমি এটা কি বলবো। একটা প্রশ্ন রাখি।
কিশোর কুমারকে তো আমরা জানি যে কিশোর কুমার কি সেটা নিয়ে তো বলার তো কোনো ব্যাপার নেই। কিশোর কুমারের যে রবীন্দ্রসঙ্গীত, সেটা কি বিশ্বভারতী ঘরানার যে রবীন্দ্রসঙ্গীতের থেকে কতটা আলাদা? কিন্তু কিশোর কুমার তো সব থেকে জনপ্রিয় শিল্পী, মানে যাকে বলে পাহাড়ের ওপরে, মানে তাকে নিয়ে কি করে আলোচনা করব জানি না। তার রবীন্দ্রসঙ্গীতটা কে মানে পিউরিটান ভিউ থেকে কি করে দেখো? না, আমি তো অসম্ভব ভক্ত, মানে আমার তো গুরুদেব রবীন্দ্রনাথ যেমন আমাদের জীবনের একটা আদর্শ, তেমনি গানের দিক থেকে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যদি গলাটা কিশোর কুমারের মতো হতো আমি বোধহয় সব থেকে খুশি হতাম। গলার মধ্যে এত নাটক এবং মানে ভাব, যেটা রবীন্দ্রসঙ্গীতের প্রধান জিনিস, ভাব, সেটা কিন্তু অসাধারণ আছে। মানে হয়তো গানটা উনি যেভাবে ওনার তো গানগুলো ম্যাক্সিমামই ছবির গান, ছবিতে সত্যজিৎ রায়ের ছবিতে চিনি গো চিনি তোমার লাস্ট লাইনটা একটু অন্যভাবে গাওয়া, সেটা তো ওনার তো আমার আমি তো সেই ব্যাপারটার মধ্যে যেতে পারবো না, কারণ এইদিকে কিশোর কুমার, ওদিকে সত্যজিৎ রায়, এক এক ওই কাজ করা যাক, যোগ্যতাটাই আমার নেই। এক কাজ করা যাক, কিশোর কুমারের দু লাইন আর এই একই গানের পুরনো যে ঘরানার দু লাইন একটু ডেমনস্ট্রেট করো। কিশোর কুমার সর্বনাশ! ঘরানা। হ্যাঁ। আপনি আপনি তো আমাকে রীতিমতো পেঁচে ফেলে দিলেন না না একদম। না, প্যাচের নয় মানে এটা। এটা গানের ব্যাপার, এর মধ্যে কোনো প্যাচ প্যাচের ব্যাপার নেই। কিশোর কুমার ঘরানা কিশোর, প্রথমে পুরোনোটা হোক। আমরা একটু বুঝতে চাই, যারা সঙ্গীতের যাদের কোনো ট্রেনিং নেই তারাও তো একটু বুঝবে যে আমি তো রীতিমতো ভয় পাচ্ছি কোনটা ঠিক আর কোনটা ভুল, কারণ না না ওটা ঠিক। সত্যজিৎ। আমি ঠিক ঠিক ভুল বিচার করতে বসিনি, শুধু পার্থক্যটা বুঝতে বসেছি। ঠিক ভুল যারা বিচার করা করবেন। যেমন ওই চিনি গো চিনি তোমারে হ্যাঁ লাস্টে, হ্যাঁ ওটা হ্যাঁ তো হ্যাঁ। মানে ওটা কিন্তু গান, মানে কি সিনেমার সঙ্গে মিশে যাচ্ছে, ওই সিকোয়েন্সে মিশে যাচ্ছে জিনিসটা। ওখানে হুম। কিন্তু ব্যাপারটা মোটেই অড না, বা ব্যাপারটা যে খুব ভুল তা কিন্তু বলবো না। ওই যে ওই আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, ওই যে শেষকালে, ও গো বিদেশিনী, ও কি ও গো, আমি ওই বউ ঠাকুরানী, মানে এরকম ভাবে একটা, ওইটা তো আমরা প্র্যাকটিস করি না ভুল, মানে অন্য জিনিসটা আসলে কোনোদিনই প্র্যাকটিস করিনি। হুম হুম। ও গো বউ ঠাকুরানী, মানে এরকম ভাবে উনি লাইনটা শেষ করেছিলেন। যারা ছবিটা দেখেছেন বা গানটা পুরো গাইতে আসলে ওই লাইনটা আসে আর কি, মানে হুট করে ওই লাইনটা আসা আমার পক্ষে একটু অসুবিধা। আর আমরা নর্মালি যেটা গাই, নর্মাল যে গানটা আর কি, সেভাবেই শেষ করি। যেমন ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ও গো বিদেশিনী, এটা আমরা করি। আর ওখানে উনি করেছেন, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, মানে এর নানা রকম মডুলেশন আছে আর কি, এটা গাইতে গিয়ে মনে পড়লো তো এই যে ডিফারেন্স। তাও ওটা এগুলো সহ্য করা যায়, কিন্তু এই হুলালা হুলালা ব্যাপারটা একটু বড্ড বেশি না, বাড়াবাড়ি এটা তো হয়ে গেছিল। এটা স্ট্রিট লেভেলে নেমে এসছে, এটা স্ট্রিট লেভেলে নেমে এসছে, এটা নিয়ে বলার কিছু নেই। যে যা পারছে এখন, কপিরাইট উঠে গেলে তো এটাই তো হবে না। আচ্ছা, এখনকার যে এই যে কলেজ ফেস্ট বা আরো অন্যান্য যে ব্যাপার, যেগুলোতে সিরিয়াস প্রফেশনালদের যে অনুষ্ঠান, সেগুলো তো আলাদা কথা, বা চ্যানেলের ব্যাপার আলাদা। এমনি পপুলারিটির দিক থেকে রবীন্দ্রসঙ্গীতের স্থান এখন কোথায়? শুধু কি 25শে বৈশাখে রবীন্দ্রনাথ, বা পয়লা বৈশাখে রবীন্দ্রনাথ, না সত্যি সত্যি কলেজ ফেস্টগুলো তো রবীন্দ্রনাথের কোনো জায়গা আছে? মানে বলতে আমার খুব খারাপ লাগছে এবং খুব কষ্ট হচ্ছে যে কলকাতা শহরে রবীন্দ্রসঙ্গীতের জায়গাটা অনেকটা কমে গেছে। মানে আমি তো সদ্য দিল্লিতে বা বিদেশেও অনেকবার অনুষ্ঠান করেছি, সেখানে যেভাবে রবীন্দ্রসঙ্গীতটাকে মানে মাথায় করে রাখে এবং পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে, এবং তারপরে আরো রিকোয়েস্ট করলো আরো রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য, পিন ড্রপ সাইলেন্স জনতা, এবং প্রচন্ড ভাবে তারা ভালোবাসছে। কলকাতায় দুটো রবীন্দ্রসঙ্গীত হলেই উসখুস করতে থাকবে,
ওই কোনো মতে একটা মানে ঠাকুর প্রণামের মতো শুরু করি আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপরে এই গান সেই গান চলে যেতে হয়। এবং এমনও হয়েছে অনেক রবীন্দ্রসঙ্গীত আমি তো না হয় নানা রকম গান করি, আমাকে লোকে রিকোয়েস্ট করতেই পারেন, কিন্তু যারা মানে পিওর রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাদেরকেও অদ্ভুত অদ্ভুত গান সব রিকোয়েস্ট করেন। কাজে কেন যে এই জিনিসটা হচ্ছে জানি না, অথচ আমি ইয়াং জেনারেশনকে দেখেছি তারা কিন্তু খুব ভালোভাবে রবীন্দ্রসঙ্গীতটা শোনে। বা যারা আমার কাছে শিখতে আসে, আমি একটা মিউজিক একাডেমি চালাই, শ্রবণা মিউজিক একাডেমি, তারা কিন্তু খুব খুব শুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীতটা শেখার জন্য অত্যন্ত উদগ্রীব। তারা মোটেই এই বাজার চলতি রবীন্দ্রসঙ্গীত বা ইউটিউব থেকে তুলে গান গাওয়া, 10টা গান নিয়ে সম্বল করে বেরিয়ে পড়া, এরকম ব্যাপারে কিন্তু তারা মোটেই পছন্দ করে না। অথচ কেন জানি না সব মিলিয়ে একটা জগা খিচুড়ি সিস্টেম চলছে। মানে রবীন্দ্রসঙ্গীত আগে তো দেখতাম যে, মানে আমি যখন প্রথম শান্তিনিকেতন থেকে এসেছিলাম তখন তো অনেক বড় বড় শিল্পী বলতেন যে যার নেই কোনো গতি সে গায় রবীন্দ্রসঙ্গীত। শুনে আমার এত কষ্ট হতো, ওই যে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ ছাড়া আমাদের কোনো সুযোগই ছিল না। মোহর দিকে আমি এবার বলেছিলাম কথাটা, বললো না কান দিও না সব কথায়, নিজেদের মতো এগিয়ে যাবে, আর তুমি তো আর 5 জনের মতো না, তুমি তোমার মতো গান গাইবে। আচ্ছা, তা এখন দেখছি একটা যে, জিজ্ঞাসা করি। হ্যাঁ একটু বলে নি, যে হ্যাঁ, হ্যাঁ। শিল্পীরা এটা বলেছে, এখন দেখি তারা কিন্তু রবীন্দ্রসঙ্গীতটাকে বেস করে সেটাকেই বিকৃত করে অন্য গান লিখে সুর করে তারা পপুলার হচ্ছে। তাদের আর নিজেদের গান তৈরি করার ক্ষমতাটা চলে গেছে। তারা এখন রবীন্দ্রসঙ্গীত ভাঙিয়েই খাচ্ছেন এবং এমন বিচ্ছিরি ভাবে রবীন্দ্রসঙ্গীতটা গাইছেন পপুলার শিল্পী, যার ফলে সেটার প্রচন্ড প্রচার হচ্ছে। এই জিনিসটা বন্ধ এইখানে হওয়া এখানে দরকার। একটা দারুণ কথা হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত ভাঙিয়ে খাচ্ছে। যেটা হ্যাঁ, ভাঙিয়ে, এটা ইন্ডাস্ট্রি। না না, রবীন্দ্রনাথ তো একটা ইন্ডাস্ট্রি, এবং তাহলে তো সেই আর, রবীন্দ্রসঙ্গীতটা ভাঙিয়ে কত রকম হচ্ছে ভাবা যায় না। তারা নিজেদের গানের উপর এক্সপেরিমেন্ট করুক না, না তাদের না, অনেক নিজেদের গান আছে, আমি বলছি করুক, করবে যে না। ইন্ডাস্ট্রি যদি হয়ে থাকে তাহলে তো তার তো একটা ডিমান্ড আছে, পপুলার ডিমান্ড থাকবে, তাহলেই তো ইন্ডাস্ট্রিটা সাস্টেইন করবে। তা তাহলে এই যে রবীন্দ্রনাথকে বেস করে এই যে শিল্পীরা যে নিজেদের বলছে যেটা করে খাচ্ছে, কি করে করে খাচ্ছে, যদি সেটাকে কোথাও মানে তারা তাদের, তো পপুলার, এখন এখন তারা নিজেদের গান আর গাইতে পারছেন না, সেরকম ভাবে তারা তৈরি করতে পারছে না তাদের গান, লোকে আর সেরকম নিচ্ছে না, এখন তারা রবীন্দ্রসঙ্গীতের উপর ভরসা করছে। কিন্তু যেহেতু পপুলার শিল্পী নেটওয়ার্ক আছে তাদের, তাদের এটা ওই জিনিসটাই মানে বাজে রবীন্দ্রসঙ্গীতটাই বিচ্ছিরি ভাবেই প্রচার হচ্ছে। মানে এইভাবে আর কি তারা করছে কাজটা, আমি সেটাই বলছি। মানে খুব পপুলার শিল্পীদের একটু সাবধান হওয়া উচিত, কারণ তাদের তো অনেকে ফলো করে। তারা যদি একটু সংযত হন আমার মনে হয় তাহলে ভালো হবে জিনিসটা। আচ্ছা, এই যে রবীন্দ্রসঙ্গীতে দুটো প্রশ্ন এখনই আসছে। একটা হচ্ছে বিদেশে তুমি গান গেয়েছো, শ্রোতা ছিল, দেশে তো হচ্ছেই। দেশীয় শ্রোতা এবং বিদেশি শ্রোতা, বিদেশির মধ্যে কি তারা, বিদেশও কি তারা বাঙালি না অবাঙালিও আছে? আই মিন নন ইন্ডিয়ানও আছে যাদের সামনে তুমি না, রবীন্দ্র, না সেরকমও আছে, অবাঙালি শ্রোতাও আছে, কিন্তু বাঙালি শ্রোতারাই বেশি। আর অনেক ইয়েতে গেছি যেগুলো বঙ্গ সম্মেলন বা এগুলো তো বাঙালি সমাজ যারা আর কি, তারাই তো এগুলো আয়োজন করেন। বাঙালি শ্রোতা বেশি থাকে এবং সত্যি তারা কিন্তু চায় যে ভালো রবীন্দ্রসঙ্গীত শোনা বা সুন্দর কালচারটাকে তারা ধরে রাখ। তবে এখন ইদানিং হয়েছে, নতুন জেনারেশনের হাতে এসছে, তারা মানে জানি না কতটা এসব পছন্দ করছে। বঙ্গ সম্মেলন এসব এখনো হচ্ছে ঠিকই, কিন্তু কতদিন আর এগুলো চলবে জানি না। তো ভারত থেকে ট্র্যাডিশনটা আপাতত, ভারত থেকে ঢেউটা আমেরিকাতে গিয়েও আস্তে আস্তে উপস্থিত হবে, তাই তো? তাই তো। তাই হবে, আচ্ছা, আর কি করবো। আমি যতদূর শুনেছি যে তুমি নাকি বাপি লাহিড়ীর সঙ্গেও তুমি গান গেয়েছো, একই স্টেজ শেয়ার করেছো, গান গেয়েছো, প্রোগ্রাম করেছো, তাই তো? স্টেজ শেয়ার মানে আমার অ্যালবাম করেছেন উনি, সুর করেছেন আমার গানের। আমার সৌভাগ্য হয়েছিল, মানে সব একটা শিল্পীরই গান তো শুনবো। ইচ্ছা থাকে একটা নিজের শি- কথা হয়। শিল্পী শুধু কথা বললে হবে না, গানও হ্যাঁ, শোনাতে, বাপি লাহিড়ীর সঙ্গে একটা গানের হ্যাঁ, ব্যাপারটা একটু। নিশ্চয়ই নিশ্চয়ই বলবো। তবে একটু বলি যে এইচএমভি থেকে আমার সুযোগটা এসেছিল পাপি লাহিড়ী সুরে গান গাইবার। তা উনি আমার একটা অ্যালবাম তৈরি করেছিলেন, সুর করেছিলেন, এবং সেখানে উনি আমার নিজেও একটা ডুয়েট গান করেছিলেন আমার সাথে, যেটি ওই সুকান্ত ভট্টাচার্যের কবিতা মেয়েদের পদবিতে গোলমাল ভারী, ওইটাকে সুর করে।
ওনার সুরে নিশ্চয়ই গাইবো। একটি গান তো ভীষণই জনপ্রিয় এবং আজকে 15ই আগস্টের পক্ষে খুব উপযুক্ত, যে সেটা হচ্ছে যে আহ সৈনিকদের উপরে একটা গান করা হয়েছিল। মানে সাধারণ প্রেমের গান শুনলে মনে হবে, কিন্তু শেষ প্যারাগ্রাফে সৈনিকদের মানে তাদের যে স্ত্রীরা বা প্রেমিকারা ছেড়ে দেয়, কতখানি তাদের মনে জোর থাকে, তাই তারা তাদেরকে ছেড়ে দেয়, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই তাদের স্যালুট জানিয়ে এই গানটা হয়েছিল। আমি একটু শোনাচ্ছি। হুম। আমার গানের খাতায় তোমার একটি অটোগ্রাফ, পড়ার টেবিলে একটু পুরনো তোমার ফটোগ্রাফ, হায় স্মৃতি রে, কত স্মৃতি রে, আমি দুহাতে সরাই কি করে, দুহাতে সরাই কি করে, দুহাতে সরাই কি করে, এরকম ভাবে বাহ চলবে বাহ বাহ গানটা। বাহ 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 ছবির মতো। বাহ, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তো থ্যাংক ইউ। মানে ব্যাপারটা হচ্ছে যে বাপি লাহিড়ীর সঙ্গে, বাপি লাহিড়ীও একটা ইনস্টিটিউশন, কাজেই আপনি নিশ্চয়ই। মানে এই যে এতক্ষণ ধরে যে শিল্পীদের নাম বললেন তার সঙ্গে বাপি লাহিড়ীর নামটাও তো মানে নিতে হবে, দুর্দান্ত। হ্যাঁ, উনি নিতে তো, হবে নিশ্চয়ই। উনি ওনার গানগুলো তো আমাকে শিখিয়েছেন, কাজে সেই হিসেবে তো সত্যি উনিও আমার গুরু। আমার নামটা নেওয়া হয়নি না না আসলে। সেটা, সেটা নয়, মানে অনেক কিছু থাকলে হয় কি কোনো না কোনোটা কখনো হয়তো মিস হয়ে যায়, তারপর যাই হোক সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, তাই একদিকে কণিকা বন্দ্যোপাধ্যায় আর আরেকদিকে বাপি লাহিড়ী, হাউ ডু ডু ম্যানেজ, কি করে ম্যানেজ হলো? হয়তো গেছে, ম্যানেজ তো করেছি। না না, আমি বলছি যে, জানি আমি বলছি ওনারাই যে, ওনারাই ক্ষমতা জুগিয়েছেন, ওনারাই ক্ষমতা জুগিয়েছেন ম্যানেজ করার। কারণ আমাকে মুহুর্দি, আমি যখন শান্তিনিকেতনে ছিলাম, ওনার কাছে যখন শিখতাম, তখন উনি আমাকে বলেছিলেন, উনি নানা ধরনের গান গাইতে ভালোবাসতেন এবং রেকর্ডও করেছিলেন, কিন্তু বাধা পেয়েছিলেন। তা আমার অন্যরকম গান শুনে উনি বলেছিলেন যে তুমি তো সব রকমই গান করতে পারো। এবং আরেকজন মাস্টারমশাইয়ের নাম আমি বলিনি, শ্রী দিলীপ মুখোপাধ্যায়, মুহুর্দি পাঠিয়েছিলেন ওনাকে আমাকে টপ্পা শেখানোর জন্য। তা বলতো তুমি যখন সব রকম গান করো, শান্তিনিকেতনের ছেলেমেয়েরা নিজেদেরকে খুব আটকে রাখে, তুমি কিন্তু সেটা করবে না। তুমি সব রকম যেটা ভালো লাগে সেটাই করবে। যতদিন শ্রোতা দর্শক নেবে ততদিন তুমি সেই কাজটা করবে। যার জন্য তা আমি আহ, করে তিনি যে, গেছি আর কি। তিনি যে এই কথা যে বলতেন, আমি অন্তত জানি না, যদিও সঙ্গীতের ব্যাপারে আমার কথা না বলাটাই হচ্ছে সব থেকে ভালো, তাহলেও বলি, মোহর্দি বা কণিকা বন্দ্যোপাধ্যায় কি কখনো রবীন্দ্রসঙ্গীতের বাইরে অন্য কোনো গান গেয়েছেন? হ্যাঁ, করেছিলেন, কিন্তু সেই রেকর্ড বোধহয় পার করতে দেওয়া হয়নি, বা অসুবিধা হয়েছে মানে কিছু কি, আর কি। মানে কি কি গান? এই বিতর্কিত আর কি সেই ব্যাপারটা। আছে আচ্ছা ওনার আচ্ছা গান, অতুল প্রসাদ বা এরকম আছে বোধহয় কিছু, উনি বলেছিলেন। এবং মনে হয় এখন বোধহয় ইউটিউব খুঁজলেও পাওয়া যাবে বা কিছু, কিন্তু সেই সময় খুব অশান্তি হয়েছিল ওনার গান, মানে আচ্ছা। একটা, রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য। একটা জিনিস জিজ্ঞাসা করি, মানে এগুলো কিন্তু হচ্ছে একান্তই আমার অনভিজ্ঞ প্রশ্ন, মানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, তা সত্ত্বেও জিজ্ঞাসা করছি। কলকাতা বনাম শান্তিনিকেতনের একটা লড়াই ছিল মানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে, বা আছে? সেটা তো এখনো আছে। তার কারণ আমার আমার যার জন্য আমার খুব মুশকিল এখানে। কলকাতার ছেলেমেয়েরা অতিরিক্ত স্মার্ট, তারা, আমরা তো একটু শান্তিনিকেতনের শান্তশিষ্ট গোবেচারা মানুষ, নিজেদের প্রচার খুব একটা করতে অভ্যস্ত নই। কাজে এখানে কলকাতার ছেলেমেয়েরা আমাদেরকে বেশ পিছিয়েই দেয়, যে ও তো শান্তিনিকেতনের বলে। এটা একটা যেন একটা অপরাধের ব্যাপার, এদিকে পুরোপুরি ফলো করে, এবং শান্তিনিকেতনে গিয়ে তারা এখন ওই রবীন্দ্রসঙ্গীতের নাম করে অনেক রকম অনুষ্ঠান করে টরে আসে, বিরাট ব্যস্ত হয়ে পড়েছে শান্তিনিকেতনের দিকে তারা। আর শান্তিনিকেতনে আবার আমার মুশকিল হচ্ছে, ও তো কলকাতায় থাকে, মানে আমি দুদিক থেকেই খুব সাফার মানে করে গেছি, লড়াইটা। আইডেন্টিটি ক্রাইসিস, আইডেন্টিটি ক্রাইসিস। মানে সেটা জানি না, এগুলো প্রফেশনাল জেলাসি থেকেই মনে হয় বেশি
ইয়ে করে, লোকে যদি ইনসিকিউর হয় তখনই এরকম নানা রকম আচ্ছা, অসুবিধার সৃষ্টি হয় আর কি তাকে। দেবব্রত বিশ্বাস তিনি তো অবিতর্কিত, হুম। কিন্তু শান্তিনিকেতনে তিনি কিন্তু সেইভাবে কখনো মানে মনে হয় না যে তার সেই ধরনের আদর হয়েছে। ব্যাপারটা কি সত্যি? বিশ্বভারতী অনেকবারই তো আটকেছে ওনার গান, এবং তারপর তো ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত, মানে ওনার গায়কিতে নাকি মিউজিক ব্যবহার বা এসবের জন্য, অথচ সব থেকে জনপ্রিয় শিল্পী আজ পর্যন্ত, এখনো পর্যন্ত দেবব্রত বিশ্বাসী হচ্ছে বোধহয় সব থেকে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এখন দেখো, আমার মনে হয় যে শ্রোতারাই ঠিক করবেন কে থাকবেন, কে জনপ্রিয় হবে, কে থাকবে না। কাজে এইগুলোতে কোনো কিছু সাময়িকভাবে একজন মানুষকে আটকে রাখা যায় বা নানা রকম কথা বলে ডিপ্রাইভ করা যায়। ডেস্টিনি বলে একটা কথা আছে, আর শ্রোতারাই তো হচ্ছে আমাদের ভগবান, কাজে তারা ঠিক করবেন কে ভালো শিল্পী কে খারাপ শিল্পী, সেটা নিয়ে আর কি বলার আছে। আবার এদিকে দেবব্রত বিশ্বাসের সঙ্গে শুনছি পঙ্কজ মল্লিকেরও নাকি ঠিক বনিবনা হতো না, মানে সঙ্গীতের ব্যাপারে। আর অন্য কোনো ব্যক্তিগত ব্যাপারের কথা আমি জানি না, বলবো কোনো না। শিল্পীর সাথেই যে কোনো শিল্পীর মানে বনিবনা হয় বলে তো আমি খুব একটা শুনিনি, মানে আমারও তো পরিচিত শিল্পী এখানে সব দেখছি, কারোর সাথে মানে খুব বলতে খুব খারাপ লাগে, কিন্তু এই এই ঘটনাই চলছে। হয়তো একজন ভাবে যে ও, যেমন আমি যখন প্রথম দিকে এসে অনেক রকম গান গাইতাম, আমাকে অনেক বড় শিল্পী বলেছেন, একজন খুবই নাম করা শিল্পী, তুই যদি সব রকম সাবজেক্ট গেয়ে দিস তাহলে আমাদের আর লোকে ডাকবে কেন? এটা হচ্ছে সমস্যা, কি আমি যদি একটা রবীন্দ্র একটা আসরে বসে কৃষ্ণকলি আমি তারে বলি গাই, আবার ওদিকে বাপিলারির আমি তো মিঠুন চক্রবর্তীর সঙ্গেও শো করেছি, আমি যদি জুবি 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 গাই, তাহলে তো লোকের অসুবিধা, সব রকম গান শুনে নিল এক খরচা। আচ্ছা, তাহলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রবণা ভট্টাচার্য জুবি জুবি গেয়েছে। এই জুবি জুবি গানটা একটুখানি শুনি না, যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এখন একটা রবীন্দ্রসঙ্গীতের মুডে আছি, এখন এইসব গুলো আর না, না, তো তবুও তবু তো লোকের তো মানে ব্যাপারটা হচ্ছে যে শিল্পীর কাছ থেকে লোকের দাবি থাকবেই। না, এই যে ওটা এই না, যে একটা মুড থাকে, ওটা যদি আধুনিকেরা ইয়েতে যাই, মানে একটা মিউজিক টিউজিকের ব্যাপার থাকে, তো হিন্দি গানগুলো ওরকম আচ্ছা, ধুমধাম করে গেয়ে যদ্দূর টেয়ে জানি দেবো। যদ্দূর হ্যাঁ, জানি যদ্দূর জানি হুম। যে বলিউডে প্রচুর গান আছে, অত্যন্ত জনপ্রিয় গান আছে, সেগুলো তো ওয়েস্ট থেকে মানে যাকে বলে তুলে নেওয়া। যেমন উষা উথুপের অনেক গান আছে, সেটা আমি উষা উথুপের ব্যাপারে কিছু বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গানগুলো কিন্তু উষা উথুপ যেগুলো গেয়েছেন সেগুলো, যেমন হরিওম হরি, ওয়ান ওয়ে হ্যাঁ, টিকিটের ওয়ান ওয়ে টিকিটের একটা ব্যাপার আছে। ওয়ান ওয়ে টিকিট গানটারই নাকি এটা একটা মানে, যাই হোক, ছায়া। তো মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম শিফটিং কিন্তু আমার মনে হয় হতেই থাকে, এবং এতে কিন্তু সঙ্গীতটা পিউরিটান অ্যাঙ্গেল থেকে না দেখে যদি বোদ্ধার মন নিয়ে দেখা, তাহলে কিন্তু খুব ভালো লাগে। যেমন জুবি জুবি গানটা আমার কিন্তু অরিজিনাল ইংলিশের গানের থেকে বরং কিনা বাপিল হাইডের গানটা আমার বেশি ভালো লেগেছে। হ্যাঁ, উনি তো অরিজিনাল একটা অন্য গান থেকে এটা নিয়েছিলেন। না, এগুলো তো হতেই থাকে, আর মিউজিকের তো কোনো ভাষা নেই, সব জায়গাতেই এক। এবার আমরা সেটাকে নিজেদের ভাষায় ট্রান্সফার করছি, কাজে আমার তো মনে হয় এগুলো একটা মেলবন্ধনের কাজ করে, ভালোই লাগে, খারাপ লাগে না। আর যদি গানটা পপুলার হয় তাহলে তো আর কোনো এবং প্রশ্নই উনি নেই। ওই 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 গানটা যদি উনি না আনতেন, তাহলে আমরা হয়তো জানতেও পারতাম না যে এত ভালো একটা গান আছে। নিশ্চয়ই, এবং রাহুল দেব বর্মন অনেকেরই আছে, প্রচুর অনেকেরই গান আছে। আছে, আবার বাংলা অনেক হিন্দি গান নেওয়া হয়েছে, রবীন্দ্রসঙ্গীত থেকে হিন্দি গান আছে। আচ্ছা, কাজেই রবীন্দ্রসঙ্গীতে পাশ্চাত্যের প্রভাব সব থেকে ভালো একটা উদাহরণ একটা শুনবো। রবীন্দ্রসঙ্গীতে পাশ্চাত্যের প্রভাব পাশ্চাত্যের প্রভাব তো অনেক গানেই আছে, ওই তার মধ্যে কতবার ভেবেছি, কোন একটা মানে গান আছে, অন্তত দুটো উদাহরণ দিই। পুরানো সেই দিনের দিনের কথা আছে, এইরকম না, অনেক পুরোনো, গানগুলি হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি বলবো যে অরিজিনাল আর এই যে রবীন্দ্রসঙ্গীত কোনটা কোনটা থেকে, মানে লোকে একটু মানে যারা শ্রোতারা না, একটু আমি জানো। আমি অত শ্রোতাদের মানে আপনি বলছেন যে কতবার ভেবেছিল ওটা হুম, হুম, গাওয়ার হুম, বা ইয়ে, মানে হুম, হুম, অরিজিনালটা এগুলো না একটু মিউজিক না হলে না ভালো লাগে না। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতটা খালি গলায় দু এক লাইন গেয়ে দেওয়া যায়, কিন্তু হুম। ওই স্প্যানিশ গান বা এই গানগুলো একটু বেশ গিটার একটু মিউজিক, তারপর আপনি যে জুবি জুবি বললেন, এই ধরনের সব গানগুলো একটু মিউজিক ছাড়া, মানে এরকম
ডাল লাগে আর কি জিনিসটা শুনতে, আমরা তো একটু প্রফেশনাল শিল্পী। না, তা সেটা তো বুঝতে পারছি। রবীন্দ্রসঙ্গীত আমি গেয়ে দিচ্ছি খালি গলায়। হুম। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। এই তো এইভাবেই গানটা যাচ্ছে একটা বেশ ওয়ালস প্যাটার্নে সুন্দর করে। তা এগুলো আমরা গেয়ে থাকি অনুষ্ঠানে। আসলে এই ধরনের আবার পাশ্চাত্য রবীন্দ্রসঙ্গীত এই যে প্রভাব যেগুলো, সেগুলো একটু আবার মিউজিক টিউজিক দিয়ে গাইলে ভালো লাগে। যদিও বিশ্বভারতী যখন কপিরাইট ছিল, তারা মিউজিক ব্যাপারটা একদমই পছন্দ করতো না। এখন যেহেতু ওটা উঠে গেছে, অতএব একটু ইম্প্রোভাইজেশন করা, মানে মিউজিক, তবে আমার মনে হয় পরিমিতি বোধটা থাকা দরকার। যা খুশি যেখানে যা খুশি মিউজিক লাগিয়ে দিলাম, সেটাতে তো ঠিক না। মানে যে রান্নায় যে মশলা দেওয়ার কথা সেইভাবেই যদি চলে, তাহলে ঠিক আছে। এখন ইলিশ মাছ রাঁধবো, ভাপা ইলিশ, খানিকটা আদা পেঁয়াজ রসুন দিয়ে রেঁধে দিলাম, সেটা তো হবে না। রাঁধুনিকে পোক্ত হতে হবে, তাকে জানতে হবে আর কি কোন রান্নায় কি মশলা দেবো, কতটুকু দেবো। সেরকম আজকাল যেমন ছেলেমেয়েরা দেখেছি মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে, মানে এক একটা, মানে আপনি শুনলে বুঝতেই পারবেন না যে এটা এই গান, মানে এমন একটা অদ্ভুত, মানে তাদের অ্যারেঞ্জমেন্ট। আবার তাদের যদি বলা হয় বাংলায় হোয়াটসঅ্যাপে লিখি, তারা বলে আমরা বাংলা পড়তে জানি না। তাহলে বাঙালির ছেলে তুই, তুই রবীন্দ্রসঙ্গীত অ্যারেঞ্জমেন্ট করছিস, তুই বাংলা পড়তে জানিস না, তাহলে তো এটা করাই উচিত হয়নি। কি বলবেন, কমার্শিয়ালি তারা হিট, ওইসব হাবিজাবি করে। কিছু করার নেই, মুখ বুজে সহ্য করতে হবে, কারণ আমরা তো এখন কাজ করে যাচ্ছি, এদের সাথেই কাজ করতে হবে, কিছু করার নেই। শ্রবণা শুনলে কিন্তু ভট্টাচার্য সবাই, শ্রবণা আপনি যা ভট্টাচার্য আমাকে কোন? প্রশ্ন করছেন আর বলছেন, এবার সবাই রেগে যাবে কিন্তু আমার উপর। না, কারণ না, আমি আমি তো রাগারাগি ব্যাপার না। কারণ আমি নিজে যদি থাকতাম তাহলে সবকিছু, আমার কাছে ওই ধরনের কোনো গোড়া, সরি, আমি ব্যক্তিগত কথা বলতে বসিনি। আমার কথা কেউ শুনতে আগ্রহীও না, আমি বলবো না। কিন্তু আমার মনে হয় যে সঙ্গীত হচ্ছে একটা মুক্তাঞ্চল। এখানে যে যা পারছে করুক, মনে যদি সেটাকে ঠিক ঠিক মতো মনে মনে পৌঁছে দিতে পারে, তা সেটাই সাকসেস। তাই এইটাতে আমি জিজ্ঞেস করবো যে শোভনা ভট্টাচার্য কোনটাতে বেশি স্বচ্ছন্দ, পুরনো সেই তানপুরা হারমোনিয়াম তবলার রবীন্দ্রসঙ্গীত, না আজকালকার যে অ্যারেঞ্জমেন্ট আছে সেই রবীন্দ্রসঙ্গীত, কোনটাতে বেশি স্বচ্ছন্দ? প্রথম কথা, হারমোনিয়াম আমাকে মোহর দিয়েও বলেছিলেন, আমিও হারমোনিয়াম বাজাই না, তুমিও বাজাবে না। আমাদের শান্তিনিকেতনে হারমোনিয়াম দিয়ে গান গাওয়ার ব্যাপারটা আমাদের সময় অন্তত ছিল না। কাজে হারমোনিয়াম নিয়ে আমার কোনো সমস্যাই কোনোদিন নেই, কারণ আমি ওটা বাজিয়ে গান গাই না। তানপুরায় গাই, বাড়িতে রেওয়াজ করি, কিন্তু ফাংশনে গাইতে গেলে তো ওরকম ভাবে হয় না। এখন তো ওই কিবোর্ড গিটার তবলা যেরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে, এগুলো তো ব্যবহার করতেই হয়। আমি তো ইচ্ছে করলেও এখন ওই পুরোনো দিনের সিস্টেমে গাইতে পারবো না, সব জিনিসটাই পাল্টে গেছে। কাজে ওটাকেই ব্যবহার করি, কিন্তু সেটাকে মডারেট ওয়েতে, পরিমিতি বোধ থাকে। আমি আমার মিউজিশিয়ানদের বলে দিই যে কিভাবে সেটাকে ব্যবহার করতে হবে, কোনখানে কতটুকু বাজাতে হবে। ওয়েস্টার্ন গানের সাথে যেভাবে বাজাবে, রবীন্দ্রসঙ্গীতটা সেভাবে বাজাবে না। এইভাবে অ্যাডজাস্ট করে চলতে হয়, যতটুকু প্রয়োজন আর কি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ দেখাচ্ছে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। তার মধ্যে একটা বড় ব্যাপার আমাকে এখনো ঢুকতে হবে। সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত একজনের কথা আমরা এখনো আলোচনাই করিনি। আমি তুলিনি এখন, তোলার সুযোগ হয়নি, এত জনের কথা হচ্ছে। সেটা হচ্ছে সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্র কন্ট্যাক্টে কখন কিভাবে আসা হয়েছিল? ওনারও তো জন্ম শতবর্ষ চলছে। আমাকে আমার এইচএমভি থেকে একটা অ্যালবাম হয়েছিল, ভিন্ন নারী ভিন্ন রূপ, সেখান থেকে সুচিত্রা সে অ্যালবামে ছিলেন গৌরী ঘোষ ন্যারেশনে। তা এইচএমভি থেকে সুচিত্রা মিত্রর কাছে পাঠিয়েছিলেন আমাকে, এইচএমভির কর্তারা, যে অ্যালবামটা পরিচালনা করবেন উনি এবং গানগুলো ওনার কাছে তুলে নেওয়ার জন্য। তখন আমি প্রথম যাই, তার আগে আমার কিন্তু গোটা 2-3 অ্যালবাম বেরিয়ে গেছে। এবার যখন আমি গেছি ওনার কাছে, এইচএমভি থেকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছে, দরজাটা খুলে উনি আমাকে প্রথমেই জড়িয়ে ধরে বলছেন, এতদিন সময় লাগলো আসতে আমার কাছে। তখন আমি তার আগে শান্তিনিকেতন থেকে অনেক
অনেকদিন আগেই এসছি, তা না আমি বলছি মানে হকচকিয়ে গেছে, আমি বলছি না মানে HMB থেকে পাঠালো এতদিনে। বলো তুমি কেন আসোনি, তুমি মোহরের ছাত্রী, মানে মোহরদি কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী, তুমি মোহরের ছাত্রী, তুমি আমার কাছে কেন আসোনি? আল্লাহ না আসলে আপনার কাছে আসার তো মানে ঠিক সাহস হয়নি, উনি তো বেশ রাশভারী ছিলেন। বলছে জানো তোমার প্রথম রেকর্ড আর আমার প্রথম রেকর্ড এক। আমি বললাম কি? মানে হৃদয়ের একুলকু। এটা ওনার কাছে আমি প্রথম জানলাম, এবং তখন জানলাম যে উনি আমার মানে প্রত্যেকটি খুঁটিনাটি খবর রাখেন। তুমি দ্বিজেন্দ্রার কাছে যে আমি শিখতে গেছি, শান্তিনিকেতন থেকে এসেছি, আমি কি করছি না করছি সমস্ত ওনার নখদর্পণে। তো যাকে তারপরে তো প্রচন্ড বন্ধুত্ব হয়ে গেল, রোজ ফোন, গান, গল্প এসব চলতেই থাকলো। মানে এত জলি ছিলেন মানে ভাবা যায় না, বাইরে এরকম রাশভারী মানুষ, কিন্তু যার সঙ্গে মানে জেল করে যাওয়া সোজা কথা বলে। এত ভালোবাসতেন আমাকে। যাকে এই আস্তে আস্তে ভালোবাসার মানুষগুলো ভরসার জায়গা সব চলে গেছেন। আর কি বলবো, ওইভাবেই ওনার সঙ্গে প্রথম যোগাযোগটা হলো। মহরদের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্কের ব্যাপারেও কিছু কিছু শোনা যায়, কিরকম সম্পর্ক? সুচিত্রা মিত্র। সরি, সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্র। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সুচিত্রা না মিত্র, আমার ওই একটু ত্রুটি হয়ে গেছে। সকলের সঙ্গে সকলের যেরকম খুনসুটি থাকে সেরকম হয়তো ছিল। তবে আমি তো সেরকম কিছু দেখিনি, কারণ ওনাদের দুজনকে আমি একসাথে দেখিনি, তবে শুনেছি যে ওই আহ, ওরকম আবার ভাব ভালোবাসা প্রচন্ড ছিল দুজনের। কাজে এইগুলো আলোচনা করে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আসলে হচ্ছে দুজন সবাইকার কাজ, শিল্পীদের, মহান শিল্পী তাদের কাজ, এবং আমরা সেগুলোকেই তো ফলো করে চলেছি, এটাই ভালো লাগে। আমি এই অনুষ্ঠানটা শেষ করব। আর অত্যন্ত দুঃখের ব্যাপার যে আপনার স্টুডিওতে গিয়ে এইটা নিলে ভালো হতো। যাই হোক, তবু শিল্পী গানের বদলে কথা বলছে, এটাও একটা অন্য অভিজ্ঞতা। তো ঠিকই আছে। তো মোহর্দি বা কণিকা বন্দ্যোপাধ্যায়ের ঘরানায় তার সব থেকে পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীতের দু লাইন, আর সুচিত্রা মিত্রর দু লাইন, একদম মনে হবে যেন সুচিত্রা মিত্র গাইছেন। এই রে সর্বনাশ, মুহুর্দিটা করি। হ্যাঁ, এখন কার কোনটা যে মানে আমার পছন্দের বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দু লাইন করেই করছি। হুম। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, যত বলে দিন হয়েছে বাকি, মুখ পানে যে মনে না না না, ও যে মানে না মানা। এটা তো গেল মোহরদীর গান। হুম। আর সুচিত্রা দেবীর একটা গান আমার খুব পছন্দের, যেটা সবাই খুব রিকোয়েস্টও করে। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলি গায়ে লো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, ও কালো কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বলে পিঠে পরে ওঠে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে
বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যখন শুনলে বলে মেঘের গুরু গুরু বোঝা গেল কালো আহ, এমন একটা এক্সট্রিম মানে বাউন্ডারিতে চলে এসছে টাইম, যে এখানে কোথায় ঘন্টা পর ঘন্টা এগুলো শুনতে হবে। তো সেই সুযোগ আর পেলাম না এইবারের ইন্টারভিউতে। তো আশা করছি এর পরে স্টুডিওতে গিয়ে, নিজের ডেরাতে গিয়ে, নিজের মিউজিক হ্যান্ডের সঙ্গে এই গানগুলো শুনে আসবো এবং আরো অনেক অনেক গল্প করব। তো এই আলোচনা বা এই কথাবার্তার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আশা করছি শ্রোতারা ভরিয়ে অনেক দেবে। ধন্যবাদ আপনাকে।